আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরহমতুল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। ঠিক আছে তো ভাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। গত ক্লাসে ইন্টারনেট সমস্যা ছিল, এই জন্য ক্লাসটা করতে পারি নাই। এখন আজকে আবার প্রথম থেকেই আমার ক্লাসটা হবে ইনশাল্লাহ। তো গত ক্লাসের যে 20-25 মিনিট আলোচনা হয়েছিল, এটার আমি একটু সারাংশ একটু বলে নিই যাতে সুবিধা হয়। যেহেতু রেকর্ড ক্লাসটা দেওয়া হয়নি, এই জন্য অনেকে হয়তো মিস করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ভার্সন, প্রথমে বলছিলাম অনেক ভার্সন আছে। সর্বশেষ যে ভার্সন এটা হচ্ছে 2021। বর্তমানে আমি যে মাইক্রোসফট বা এমএস ওয়ার্ড ইউজ করছি এটা হচ্ছে 2021। মোটামুটি 2010-এর আগ পর্যন্ত যেসব ভার্সন আছে সবগুলোই আহ, মানে কাছাকাছি মানের। আবার 2010 থেকে যে ভার্সন গুলো আসছে এটার যে সেটিং গুলো বা এটার যে লেআউট, এটা একটু ভিন্ন রকম। তো এটা এক একজন এক একটা ইউজ করেন। 2021-এর যে আপডেটটা, আমি একটা আপডেটটা বলে নিই। যেমন এখানে একটা আপডেট হচ্ছে, এখানে সার্চ অপশন আছে যে আপনি এখান থেকে যে কোনো একটা জিনিস সার্চ করে বের করতে পারবেন। আর একটা আপডেট হচ্ছে অটো সেভ। এই যে দেখেন এখানে একটা অটো সেভ অপশন আছে, এটা অফ করা। অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে পিসিতে স্ক্রিন অথবা কি শেয়ার দিছেন? হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার দেখা যাচ্ছে না। একটু জানান তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমার। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার যে ভাইয়ের সমস্যা, আপনি একটু ডিভাইসটা চেক করতে পারেন আপনার যে ঠিকঠাক আছে কিনা। তো এখানে অটো সেভ অপশনটা আছে যেটা অন্য কোনো ভার্সনে নেই। তারপর এখানে একটা নিচে একটা অপশন দেখুন, ফোকাস মোড। এই ফোকাস মোডটা নতুন, এটা অন্য কোনো ভার্সনে নেই। তো ফোকাস মোডটা হচ্ছে আপনি ধরুন, আমি যখন ওয়ার্ডটা ওপেন করেছি, ওপেন করার পরে দেখুন এখানে নিচে অনেকগুলো, আমার ল্যাপটপের যে অন্যান্য ফাংশন সবগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমি যখন ফোকাস মোডে দিব তখন অন্য কোনো কিছু আর দেখা যাবে না, শুধু ওয়ার্ডের এটাই দেখা যাবে। অর্থাৎ আপনি শুধু কাজের মধ্যে ফোকাস থাকবেন। এটা এটার জন্য মূলত এই অপশনটা চালু। আর অন্যান্য যে বিষয়গুলো আছে মোটামুটি আগের মতোই, হয়তো ভিতরে টুকটাক পরিবর্তন হয়েছে। আমি খুব একটা দেখি নাই, আমি এটা নতুন ইনস্টল দিছি, এটা কয়েকদিন হয়েছে, পরিপূর্ণভাবে এখনো ইউজ করিনি। তো এখানে এই যে অটো সেভ অপশনটার জন্য আপনাকে কি করতে হবে, এই সাইন ইন করা লাগবে, মাইক্রোসফট ওয়ার্ডটা সাইন ইন করতে হবে, আর নাইলে এটা হবে না। তো এই ছিল মোটামুটি ভার্সন নিয়ে। এখন আমরা সরাসরি ওয়ার্ডের যে বিষয়টা এটা ফোকাস করি। ওয়ার্ডের উইন্ডো ওপেন করার পরেই প্রথম কাজ হচ্ছে পেজ সেটআপ করা। পেজ সেটআপটা আপনি দুই ভাবে করতে পারেন। এখানে দেখুন মার্জিন দেওয়া আছে, মার্জিন থেকে করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকের মার্জিন থাকে না। যদি মার্জিন না থাকে, মার্জিনটা আনার পদ্ধতি হচ্ছে এই যে ভিউ অপশনে ক্লিক করবেন। মোটামুটি সব ভার্সনে এগুলো থাকবে, ভিউ, রিভিং, মেইলিং, এগুলো থাকবে। ভিউ অপশন আসার পরে এই যে দেখুন রোলার, রোলারে আমি যখন ক্লিক করি এটা নাই, অনেকের এভাবে থাকতে পারে। আপনি রোলারে ক্লিক করার পরে এটা চলে আসবে।
আপনি রুলারে ডাবল ক্লিক করলেই দেখুন পেজ সেটআপ নামে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, পপ আপ। এই পপ আপ থেকে আপনি এখান থেকে এই পেজটা সেটআপ করতে পারবেন। প্রথমে আপনি পেপার সাইজ, মানে আপনি কোন পেপারে লেখাটা শুরু করবেন এটা নির্ধারণ করবেন। এখানে A4 দেওয়া আছে, ডিফল্ট হিসেবে সাধারণত A4 দেওয়া থাকে। যদি A4 না থাকে বা আপনার যদি যেটা পছন্দ আপনি অনুযায়ী কাজ করবেন, নর্মালি A4 বেশিরভাগ কাজ হয়ে যায়। এরপর হচ্ছে মার্জিন। আমরা সচরাচর খাতার মধ্যে লেখার জন্য মার্জিন ব্যবহার করি, তো ওয়ার্ডের মধ্যেও এটা একটা মার্জিন সিস্টেম আছে। মার্জিনের মধ্যে দেখুন এখানে টপ আছে, বটম আছে। টপের অর্থ হচ্ছে এই যে উপর থেকে, মানে এই যে উপর থেকে যে আমি কতটুকু ফাঁকা রাখবো, স্পেস দেবো, এটা এখানে 0.5 ইঞ্চি দেওয়া, মানে ওর হাফ ইঞ্চি দেওয়া। এখানে বাটম হচ্ছে নিচ থেকে কতটুকু, মানে এই যে এই দিক থেকে কতটুকু, নিচ থেকে কতটুকু আমি ফাঁকা রাখবো, এটা হচ্ছে বাটম। এটাও 0.5 ইঞ্চি দেওয়া, আমি এটার একটু 7 করি। এবার হচ্ছে লেফট, মানে বাম দিকে কতটুকু আপনি মার্জিন দিবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। এইদিকে এদিকে আপনি মার্জিনটা কতটুকু দিবেন, এটা হচ্ছে লেফট। আর রাইট হচ্ছে এদিকে কতটুকু মার্জিন দিবেন। আমি 0.9, আপনি 1 ইঞ্চি দিতে পারেন, উভয়টাই 0.9 দিতেছি। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। এখানে একটা বিষয় দেখুন, এখানে দেওয়া আছে পোর্ট্রেট, নর্মালি ডিফল্ট হিসেবে ওইটাই দেওয়া থাকে। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সরাসরি যদি আপনি A4 সাইজে কাজ করতে চান তাইলে এই পোর্ট্রেটটাই থাকবে। অনেক সময় দেখা যায় যে A4 সাইজটাকে আমরা একটু, অর্থাৎ এটা হচ্ছে এই লম্বা লম্বি, এইটা পেপারটা একটা হচ্ছে আড়াআড়ি। অর্থাৎ দেখুন নিচে এখানে প্রিভিউ দেখাচ্ছে, আমি যখন পোর্ট্রেট মোডে ক্লিক করি তখন প্রিভিউ এর মধ্যে এরকম দেখাচ্ছে, যখন আমি ল্যান্ডস্কেপে ক্লিক করি দেখুন এটা আড়াআড়ি হয়ে গেছে। তো নর্মালি বইয়ের মধ্যে যে কাজটা হয় এটা ল্যান্ডস্কেপ থেকেই হয়। ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে ওরিয়েন্টেশনে এখানে ল্যান্ডস্কেপ দিলাম, ল্যান্ডস্কেপ দেওয়ার পর এখানে দেখুন পেজ, মাল্টিপল পেজ নামে একটা অপশন আছে। এখানে নর্মাল দেওয়া 2 পেজ পার শিট অথবা বুক ফোল্ড, আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি বুক ফোল্ড দিলাম। এখানে দেখুন প্রিভিউটা, অর্থাৎ A4 সাইজ থেকে আড়াআড়ি ভাবে মধ্যখান থেকে একটা লাইন টানছে, মানে A4 সাইজ কি 2টা পেজ করছে। আমরা তো বইয়ের যে পেজ গুলো দেখি এটা তো A4 সাইজেরই, A4 সাইজেরই 2টা অপশন এখানে। আমি যদি ওকে দেই দেখুন এটা কিন্তু ছোট হয়ে গেছে। এটা আপনি লেআউট থেকে করতে পারবেন। লেআউটে ক্লিক করার পরে এখানে এই যে সাইজ, ওরিয়েন্টেশন, হ্যাঁ, তো এখান থেকে করার সুবিধাটা হচ্ছে একটা পপ আপের মধ্যেই আপনি এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন। আর এখানে পেজ লেআউট আসার পরে এখানে আপনি কলাম সিলেক্ট করতে হবে, সাইজ সিলেক্ট করতে হবে, ওরিয়েন্টেশন, মার্জিন একটা একটা করে করা লাগবে। আর এখানে আপনি খুব সহজেই করতে পারবেন, এই জন্য এখান থেকে করাই ভালো। পেজ সেটআপের পরে আপনার কাজ হচ্ছে ফন্ট নির্ধারণ করা, যে আপনি কোন ফন্টে লিখবেন। এখন ফন্ট, ওটা দেখে 2 ধরনের ফন্ট আছে, একটা হচ্ছে বিজয় ফন্ট, একটা হচ্ছে ইউনিকোড। বিজয়টাকে আনসিও বলে, আর হচ্ছে ইউনিকোড। আমরা সচরাচর মোবাইলে যে লেখাটা দেখি এটা হচ্ছে ইউনিকোড। আর এই সিটোনেম যেটা যেটা লেখা হয় এটা হচ্ছে বিজয়। ইউনিকোড মোবাইলে সাপোর্ট করে কিন্তু বিজয়টা সাপোর্ট করে না। এখানে আমি ইউনিকোড ফরম্যাটে লিখি, বর্ণমালাটা আমি সিলেক্ট করছি। আপনার, আমি একটু লেখা কপি করি, এখানে জায়গা থেকে আমি লেখাটা কপি করলে দেখুন এই লেখাটা আমি যদি একটু জুম করি দেখুন লেখাটা কিন্তু খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না, একটা বিশ্রী কেমন জানি লাগতেছে। এটা হচ্ছে ডিফল্ট ইউনিকোড থাকে। আপনি যদি এটাকে একটু সুন্দর করতে চান তখন কন্ট্রোল
সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার সিস্টেম হচ্ছে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি মাউসের কার্সারটা এখানে রেখে আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন। আশা করি এটা সবাই বোঝেন। এরপর এখানে এই যে বর্ণমালা, সুলাইমান লিপি, বর্ণমালা বিএন, কালপুরুষ, অনেকগুলো ফন্ট আছে ইউনিকোডের। আপনি গুগলে সার্চ করলে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আমি সুলাইমান লিপিটাই দিলাম। ফন্ট সাইজ হচ্ছে 12, আমি একটু 13 করলাম। এখন দেখুন এই যে লেখার মধ্যে অনেক স্পেস, মানে ফাঁকা জায়গা আছে। আমি চাচ্ছি যে ফাঁকাটা আর একটু কমাই দেওয়ার জন্য। এই যে এই হচ্ছে মোটামুটি ফন্ট। এখান থেকে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারবেন। এরপর ফন্ট সাইজ, আপনি কোন সাইজে লিখবেন এটা আগে থেকে সিলেক্ট করবেন। আর না অনেক সময় দেখা যায় আপনি পেজটা সেট আপ করছেন, সেট আপ করার পরে ধরুন আমি এটার একটু সেট আপ করলাম, স্পেস দিলাম, কোন কোন জায়গায় কি আছে না আছে, এতটুকু আসছে। ধরুন এটা আমি কমাই দিলাম। তখন 2 পেজ আসছে। এখন আমি যদি এটা ফন্টটা বাড়াই দিই, দেখা গেছে আমি ফন্ট দিলাম 16। এখন দেখুন এটা 3 নাম্বার পেজে চলে গেছে, 3টা পেজে চলে গেছে। আমি যদি 14 দিই, দেখুন 2টা পেজের পরে এখানে অতিরিক্ত একটা লেখা চলে আসছে। তো আপনি আগেই ফন্টের সাইজটা ঠিক করে নেবেন যাতে ঝামেলা না হয়। এখান থেকে ফন্ট সাইজ ঠিক করতে পারবেন, অথবা সব সিলেক্ট করে এখান থেকে করা যায়। এই যে একটা অপশন আছে। ফন্টের অধীনে দেখুন আরো কিছু বিষয় আছে এখানে। একটা হচ্ছে বোল্ড, লেখাকে যদি একটু মোটা করতে চান, আমি এটা সিলেক্ট করলাম। আপনি প্রত্যেকটা লেখা সিলেক্ট করার পর একটা পপ আপ আসবে, এরকম একটা পপ আপ আসছে। এখান থেকে আপনি এটা দিলেও বোল্ড হবে, অথবা আপনি এখান থেকে তে ক্লিক করলেও বোল্ড হবে। যেমন লেখাটা এটার চেয়ে এটা একটু মোটা দেখাচ্ছে, বোল্ড। আবার আপনি সিলেক্ট করে কন্ট্রোল ছোট বি যদি দেন, তাইলেও বোল্ড হবে। আর এটা হচ্ছে ইতালিক, অর্থাৎ লেখাটাকে যদি একটু বাঁকা করতে চান, ধরুন আমি জাতীয় সংসদ, এটার একটু ইতালিক করবো, বাঁকা করব। সাধারণত বই, পত্রিকা, এইসব বিষয়ে বা এইসবের নাম শিরোনামটা বাঁকা হরফে হয়। আমি একটা বইয়ের নাম লিখবো, ওই ধরুন রবীন্দ্রনাথের গোড়া একটা উপন্যাস, মানে আমি গোড়াটা একটু বাঁকা হরফে লেখা লাগে। যেমন আমি দৈনিক প্রথম আলোর থেকে আমি লেখাটা নির্বাচন করেছি। এখন এই যে প্রথম আলো শব্দটা, এটা ইতালিক হবে। এটা অবশ্য বানান পর্বে আলোচনা হবে। এই যে ইতালিকটা হচ্ছে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কন্ট্রোল আই দিলে হবে, অথবা এখান থেকে মাউস নিয়ে করতে পারবেন। এই মাউস রাখার পরে দেখুন এখানে এই যে ইতালিকের পরে দেখুন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ট্রোল প্লাস আই, এখানে শর্টকাট কি এটা দেখাচ্ছে। এরপর হচ্ছে আন্ডারলাইন, আপনি সিলেক্ট করার পরে এখান থেকে এই যে আন্ডারলাইন আছে, আপনি যদি লেখাকে কি করতে চান, আন্ডারলাইন করতে চান, আপনি এখান থেকে করতে পারবেন। তো এই ছিল মোটামুটি। আরেকটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার। আপনি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এই যে এখানে মাউসটা রাখার পরে দেখুন ফন্ট কালার নামে একটা অপশন আছে। আমি ফন্ট কালার ক্লিক করলাম, ক্লিক করার পরেই এখানে বিভিন্ন কালার আমি দিতে পারবো। অনেক সময় হয় যে লেখাটা বিভিন্ন কালারের, এই জন্য এখান থেকে আপনি এই ধরুন এই লেখাটা একটু আমি রেড করি। এখন দেখুন এখানে রেড দেখাচ্ছে, আবার উপরে সবগুলো কালো। আমি যদি চাই যে সব লেখাকে আমি একই কালার নিয়ে আসবো, তখন আপনি অল সিলেক্ট করার পরে এই যে থিম কালার থেকে ফন্টটা সব চেক করে নেবেন। একটা হচ্ছে হাইলাইট, আমরা সচরাচর বিভিন্ন বই পড়ার সময় হাইলাইটার দিয়ে ইউজ করে, আপনি ওয়ার্ডেও হাইলাইটার ইউজ করতে পারবেন। আমি এই লেখাটাকে একটু হাইলাইটার করতে চাই, আর ক্লিক করার পরে দেখুন লেখার কালার ঠিক আছে কিন্তু একটা হাইলাইট হয়েছে। আমি হাইলাইটার কালার চেঞ্জ করতে পারি। এখানে ইয়েলো দেওয়া আছে, আমি এই এইটাকে রেড অথবা গ্রিন, ব্লু, যে কোনো কালার করতে পারি। এই ছিল মোটামুটি ফন্ট অপশনের, মানে ফন্টের ভিতরে যা যা অপশন। আরেকটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং।
এখন এই যে দেখুন, এটা একটু বোল্ড হয়েছে, এটা আন্ডারলাইন হয়েছে। আমি যদি এটার কালারটা একটু ভিন্ন দিয়ে দিই, হুম, এটা লাল হয়েছে। আপনি চাইতেছেন এই যে ঝামেলাগুলো হয়েছে, লাল, বোল্ড, ইতালিক, হাবিজাবি, ফন্ট, ফন্ট সাইজ এলোমেলো যদি হয়ে যায়, আপনি চাইতেছেন যে সবগুলো মানে এই ফরম্যাট, যত ফরম্যাট ইউজ করা হয়েছে এটার মধ্যে সব এক ক্লিক আপনি ডিলিট করে দিবেন। তখন আপনি অল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা অপশন আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন শেষে লেখাটা এই যে প্রথম যখন কপি করে নিয়ে আসছিলাম এরকম হয়ে হয়ে গেছে। তখন আপনি এই প্রথম থেকে আবার কাজ শুরু করবেন, ফোন সিলেক্ট করবেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে এখানে এই এখানে এই ছিল মোটামুটি, আর আর খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নেই। এর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অপশনের মধ্যে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। এই একটা হচ্ছে বুলেট। এই যে দেখুন বুলেটস, অনেক সময় আমাদের লেখার মধ্যে বুলেট ইউজ করি আমরা। ধরুন এখানে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা বুলেট, আমি এটাই সিলেক্ট করলাম, দেখুন এখানে বুলেট চলে আসছে। আপনি যে কোনো একটা চয়েস চুজ করতে পারেন। এবার হচ্ছে এখানে নাম্বারিং আছে, এই যে নাম্বারিং লাইব্রেরি, আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারেন। এ বি সি আছে, ছোট হাতের বড় হাতের রোমান চিহ্ন সবগুলো আছে এখানে। এরপর হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা হচ্ছে এই এখানের লেখাগুলো দেখুন, বাম পাশের লেখার যে লাইন এটা খুবই সোজাসুজি, এটার কোনো হেরফের বা এলোমেলো না। কিন্তু ডান পাশের যে লেখাগুলো এটা দেখেন এটা একটু এলোমেলো দেখা যাচ্ছে। আমি চাইতেছি যে লেখাটা ডান এবং বাম উভয় দিক একই রকম হবে। তখন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এই যে জাস্টিফাই নামে ক্লিক করার পরে দেখুন সবগুলো লেখা একই সাইজে চলে আসছে, মানে একই অ্যালাইন, ডান দিক এবং বাম দিক উভয় একই অ্যালাইনে চলে আসছে। আপনি এখান থেকে আপনি চাইতেছেন যে এই লেখাটাকে আপনি সেন্টার বা মধ্যখানে নিয়ে আসবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন সেন্টার, সেন্টার আসলে দেখুন এই লেখাটা মধ্যখানে চলে আসছে। আপনি চাইতেছেন এই লেখাটাকে একটু বামে নিয়ে যাবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন অ্যালাইন রাইটস, রাইটসে ক্লিক করার পরে এই লেখাটা ডান দিকে চলে গেছে। তারপর লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যখানের যে দূরত্ব এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আপনি এখান থেকে প্যারাগ্রাফ বা লাইন স্পেসিংটা আপনি নির্ধারণ করতে পারবেন। সব সিলেক্ট করার পরে এই লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করবেন। তারপর এখানে দেখুন 1.0 বা 1.15, 1.52, আপনি যত স্পেস বাড়াইবেন, এটা এটা কিন্তু ইঞ্চি হিসাবে, যতটুকু বাড়াইবেন, হ্যাঁ এটা এটা বাড়তে থাকবে। এখানে 1.15 দেওয়া আছে, এটাই থাকলো, নর্মালি এটাই থাকে। আপনি যদি আরো কমাইতে চান তাহলে 1 দেবেন, তাহলে লেখাটা আরো একটু খুবই ক্লোজ হয়েছে লাইনগুলো। প্যারাগ্রাফের মধ্যে এগুলোই ছিল। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এডিটিং। এটা প্রুফ রিডিং এর মধ্যে খুবই কার্যকরী একটা পদ্ধতি। আপনি যখন বইয়ের প্রুফ দেখবেন তখন ফাইন্ড এবং রিপ্লেস এই দুইটা খুবই কার্যকরী দুইটা টুলস, এটা খুব বেশি ব্যবহার হয়। ফাইন্ডের কাজ হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। ধরুন 100 পৃষ্ঠার একটা বই, আপনি এই বই থেকে একটা নির্দিষ্ট শব্দ খুঁজতেছেন যে কোন কোন জায়গায় এই শব্দটা মানে শব্দটা আছে। কারণ আপনি তো বারবার পরে রিডিং পরে পরে খুঁজে বের করা অনেক ঝামেলা। এই জন্য আপনি ধরুন অধিনায়ক, এই অধিনায়ক শব্দটা এই লেখার মধ্যে কতবার আছে আপনাকে পরে এটা বের করতে হবে না। আপনি জাস্ট সিলেক্ট করার পরে এখানে ফাইন্ডে ক্লিক করবেন, দেখুন অধিনায়ক শব্দটা মাত্র একবারই আসছে এখানে। অথবা আপনি কন্ট্রোল এফ ক্লিক করার পর এখানে এই যে নেভিগেশন পাশে এখান থেকে আপনি লিখতে পারবেন। আমি যদি একটু লিখি যে ধরুন কসবা, কসবা শব্দটা কতবার আসছে, এটা এই যে 7 রেজাল্টস মানে সাতবার আসছে এই লেখার মধ্যে কসবা। এবং প্রত্যেকটা লেখার মধ্যে হাইলাইটস, এই যে দেখুন হাইলাইটস করা আছে। আপনি তখন দেখতে পারবেন, আপনি এই যে কোনো একটা লাইনে যাইতে পারবেন এখান থেকে। এই হচ্ছে ফাইন্ড। তারপর রিপ্লেস। অনেক সময় লেখার মধ্যে একই বানান একাধিক ভুল থাকে। একজন লেখকের হয়তো তার কাছে মনে হয়েছে এই লেখাটাই সঠিক বা এই শব্দটাই সঠিক, কিন্তু এই শব্দটা বারবার ভুল হয়েছে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে দিই,
যেমন অনেকে আরো এভাবে লেখে, আবার অনেকে আরো এইভাবে লেখে। এখন আপনার কাছে ধরুন, বা আপনি যে প্রকাশনীতে কাজ করবেন, এটার মধ্যে হয়তো এইভাবে ফলো করা হয়, যেটাকে হাউস স্টাইল বলে, এটা সামনে আলোচনা হবে। এখন একজন লেখকে প্রত্যেকটা লেখার মধ্যেই এই আরো শব্দটা ইউজ করছে, এই যে এই আরো। আরে কয়েকবার দেখাই, আরো, আরো। এত বড় লেখার, এত লম্বা লেখার মধ্যে আপনাকে আরো খুঁজে খুঁজে বের করা অনেক মুশকিল হবে। এমনও হইতে পারে যে এই আরোটা ঠিক করছেন, কিন্তু মধ্যখানে একটা আরো মানে রয়ে গেছে। একই লেখার মধ্যে তো দুই ধরনের বানান মানে থাকা ঠিক না, এটা ভুল হিসেবে বিবেচিত হয়। একবার লিখবেন এইভাবে, আর একবার লিখবেন এইভাবে, এটা কিন্তু হবে না, যে কোনো এক বানানে লিখতে হবে। তো প্রতিবার ঠিক করা এটা অনেক সময় এবং কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আপনি এক ক্লিকেই সবগুলো আরোকে ঠিক করতে পারবেন। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। আমাদের যখন রিপ্লেসটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার হয়, হয়তো অনেক সময় আমাদের সিম হারিয়ে গেলে আমরা কি করি, রিপ্লেস করি সিমটা। নাম্বার ঠিকই থাকে, কিন্তু ওই আমার আগের সিম কার্ডের জায়গায় নতুন একটা সিম কার্ড দেওয়া হয়। এর বেশি কিছু না, জাস্ট কার্ডের পরিবর্তন হয়, কিন্তু নাম্বার ঠিকই থাকে। তো এই আরো শব্দের জায়গায় আমি অন্য একটা শব্দ রিপ্লেস করতে চাইতেছি। আমি এখান থেকে আপনি সিলেক্টও করতে পারেন, সিলেক্ট নাও করতে পারেন। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে সহজ হয়ে যায়, সরাসরি এই শব্দটা লেখা লাগে না। এখানে দেখুন ফাইন্ড হোয়াট। ফাইন্ড হোয়াট মানে হচ্ছে আপনি কি পরিবর্তন করতে চাইতেছেন। এটা হচ্ছে রিপ্লেস উইথ। আপনি এইটার জায়গায় কোন শব্দটা বসাইতে চাইতেছেন, এই শব্দটা বসাইতে চাইতেছেন। এখানে লেখার পরে নিচে কয়েকটা অপশন আছে দেখুন, একটা হচ্ছে রিপ্লেস, রিপ্লেস অল, ফাইন্ড নেক্সট। রিপ্লেস দিলে এই যে নিচে সিলেক্ট করা শব্দ, এইটার জায়গায় এই সন্দুক অ দিয়া, সরে অ দিয়া, এটা কি হয়ে যাবে, মানে রিপ্লেস হবে। আমি যদি রিপ্লেসে ক্লিক করি, দেখুন এখানে আরোটা মানে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে আরো আরো আছে কিনা, যে ফাইন নেক্সট অথবা ফাইন নেক্সট আমি দিলাম। ফাইন নেক্সট হয়তো খুঁজে পাইতেছে না। যদি অল দেই, যদি এই এইরকম আরো যতটা থাকবে লেখার মধ্যে, যদি 100টাও থাকে, রিপ্লেস অল, এক ক্লিকে সব মানে ঠিক হয়ে যাবে। রিপ্লেস অল দিলে এক ক্লিকে সব হয়ে যাবে। তো এটা অনেক সময় রিপ্লেস অল দিলে অনেক সময় একটু সমস্যা হয়, যে দেখা গেছে এই একই শব্দের একাধিক বানান থাকতে পারে। যেমন এটা হইতে পারে মত এবং মত। এই মত মানে হচ্ছে কোনো কিছু, এই একটা আদর্শ মতামত, হ্যাঁ, কারো কোনো মত আছে কিনা, মানে কারো কোনো অভিব্যক্তি, অভিমত, মতামত আছে কিনা। আর এটা হচ্ছে মতো মানে অনুরূপ, হুবহু, যেমন সে নজরুলের মতো, মানে নজরুলের অনুরূপ। হ্যাঁ। এখন আপনি চাইতেছেন এই একজন লেখকে মত এবং মতো এই দুইটাকে মানে গুলিয়ে ফেলছে, কোনো জায়গায় লেখছে মত, কোনো জায়গার মধ্যে লেখছে মতো। আপনি এটা ঠিক করবেন। এখন আপনি যদি এক ক্লিকে সব মত মানে যদি আপনি দেন, তাহলে দেখা গেছে কি, যেখানে মত থাকার কথা ছিল এখানে মতো হয়ে যাবে। এই জন্য সব সময় রিপ্লেস অল দিলে এই সমস্যাটা থাকবে, এই জন্য একটা একটা করে দেওয়াই ভালো। আর কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই, যেমন আরো শব্দটা, হ্যাঁ, এটার মধ্যে কোনো খুব একটা সন্দেহ থাকে না। এই জন্য এক ক্লিকেই রিপ্লেস অল দিলে আপনি করতে পারবেন। তো মোটামুটি তো প্রথম হোমের মধ্যে যে বিষয়টা, এই মোটামুটি সবকিছুই ক্লিয়ার হয়েছে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে তাইলে প্রশ্ন নিব, তারপরে আলোচনা শুরু করব। রিয়াজউদ্দিন ভাই, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ ভাই, আসলে একটা বিষয় হলো যে এই যে আমাদের যে বইগুলো লেখা হয়, এই বইগুলোর মধ্যে ইউনিকোড ফন্ট সাধারণত কোনটা ব্যবহার হয়? মানে একটা হলো যে বিজয় দিয়ে লেখা হয়, বিজয় বানানোর যে ইয়েটা, সেটা নিয়ম যেটা ব্যবহার হয় স্বাভাবিকভাবে। কিন্তু
কিন্তু যে ইউনিকোডে যেগুলো লেখা হয়, যে বইগুলো ছাপার উপযুক্ত করা হয়, তো এই ক্ষেত্রে আপনার ফন্টের কোনটা ব্যবহার হয়, কোন ফন্টটা ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে? এটা হচ্ছে এক একটা প্রকাশনী এক একটা ফন্ট ইউজ করে। কিছু কিছু প্রকাশনী আছে নিজস্ব মানে ফন্টরা তৈরি করে, যেমন কালান্তর প্রকাশনী, ওরা কালান্তর নামে একটা ফন্ট তৈরি করছে, ওরা শুধু ওইটাই ব্যবহার করে। আবার কোনো প্রকাশনী আছে বিজয়বান ওই বর্ণমালা ইউজ করে, কেউ আছে সোলাইমানি লিপি ইউজ করে। বাট এটা প্রকাশনী ভেদে ভিন্ন হয়, এককভাবে কোনো বলা যাবে না যে প্রকাশনীগুলো বইয়ের ক্ষেত্রে এই শব্দটাই বা এই ইউনিকোড ফন্টটাই ব্যবহার করে। এই জন্য আপনি যখন কাজ, জি বলুন। এই যে পেজ সেটআপটার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা যে A4 সাইজের কাগজগুলো নেই, নেওয়ার পরে এগুলো দেখা যায় যে হলো A4 সাইজের তো মানে এক পেজে তো 2 পৃষ্ঠা হয় স্বাভাবিকভাবে। হ্যাঁ হ্যাঁ যে 16 পৃষ্ঠায় যে এক ফরম্যাট তৈরি করা হয়, তো হ্যাঁ এই হ্যাঁ ক্ষেত্রে এই পৃষ্ঠাগুলো সেটআপটা কিভাবে হয়? বা এখানে একটা পৃষ্ঠার কতটুকু জায়গা রাখতে হয়, আর 2 দিকে কতটুকু থাকবে? আপনি তো এখানে দেখে দেন যে হলো বিভিন্ন আবার নেওয়া যায়। সেটা তো আসলে নেওয়া যায় নিজের মতো করে। কিন্তু আসলে একটা নির্দিষ্ট মাপ থাকে হয়তো। পৃষ্ঠার একটা নির্দিষ্ট মাপ আছে যে এই মাপে এইটার নির্দিষ্ট মাপটা কি? কিছু বিষয় যে আছে এই আমাদের যে হ্যাঁ হ্যাঁ দেখুন, কিছু বিষয় আছে ফন্ট, পেজ সেটআপ, এটা হচ্ছে সম্পূর্ণ প্রকাশনীর নিজস্ব ব্যাপার। এক একটা প্রকাশনী এক একটা সাইজ দেয়। আপনি যদি দুইটা বই পাশাপাশি খুলে দেখেন, দুইটা প্রকাশনীর বা দুই তিনটা প্রকাশনীর বই আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন। তো একটা বই যখন আপনি খুলে দেখবেন, এই যে পাশের যে মার্জিনটা দেখবেন, সব প্রকাশনী কিন্তু একই মার্জিন দেয় নাই, এক একটা প্রকাশনী এক একটা মার্জিন দিছে। এবং প্রত্যেকটা প্রকাশনী যখন যে মার্জিনটা ইউজ করে সে সব বইয়েই একই মার্জিন ইউজ করে। ধরুন আপনি যদি গার্ডিয়ানের বই দেখেন, গার্ডিয়ানের যত বই আছে ওরা কিন্তু সব একই মার্জিন একই পেজ সেটআপ অনুযায়ী করে। আবার যদি আপনি সমকালীন হয়তো ভিন্ন, ওরা হয়তো দেখা গেছে এই এখানে 7 না দিয়ে ওরা হয়তো 8 দিছে, গার্ডিয়ান হয়তো 7 দিছে, অন্যকে হয়তো 6 দিছে। হুম, এটা হচ্ছে আসলে নির্দিষ্ট ভাবে বলা যাবে না যে এইটাই আদর্শ কোনো মাপকাঠি। এটা প্রকাশনী থেকে আপনি জেনে নেবেন। জি, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কি- আচ্ছা, যদি ভয়েস দিতে কারো সমস্যা হয় আপনারা লিখিত আকারে প্রশ্ন করতে পারবেন, এখানে এই চ্যাট অপশন আছে, আর লিখিত প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা পরের সেকশনে যাই। এরপর হচ্ছে ইনসার্ট। ইনসার্টে মোটামুটি যে বিষয়গুলো কাজে লাগে এটা হচ্ছে টেবিলটা কাজে লাগে, তারপরে এখানে পিকচারটা খুব একটা কাজে লাগে না, অনেকে ইউজ করে অনেকে ইউজ করে না। তবে এটা যেহেতু খুব বেসিক একটা ক্লাস, এই জন্য সব বিষয়ে আসলে আলোচনা করাটাও মানে কি হবে না। এখানে টেবিলের মধ্যে আপনি যখন ক্লিক করবেন, এখানে একটা দেখুন উপরে হচ্ছে এই যেমন 3x1 টেবিল দেখাচ্ছে, মানে হচ্ছে তিনটা কলাম থাকবে একটা রো থাকবে। আপনি যখন নিচে যাবেন রো বাড়তে থাকবে, যেমন তিনটা রো, চারটা, তিনটা কলাম, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো। আর এই বাড়াইলে আপনি বাড়াইতে পারবেন যে কোনোটা, আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে টেবিল সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনি যদি এখানে বাড়াইতে চান, ট্যাব নামে একটা অপশন আছে, ট্যাবে ক্লিক করলে একটা একটা করে এই কলাম বাড়তে থাকবে। আপনি এখানে কলামটাকে ছোট বড় করতে, টেবিলটাকে ছোট বড় করতে পারবেন। হুম, আর একটা হচ্ছে টেবিলের এখানে একটা অপশন, এই ড্র টেবিল, আপনি টেবিল আঁকতে পারবেন। আপনি যদি চাইতেছেন যে এখানে একটা টেবিল আঁকবেন, আপনি এখানে আঁকতে পারবেন টেবিল। এখানে একটা অ্যাডভান্স অপশন আছে এই টেবিলের, যেটাকে বলে এই, এটা দেয় নাই তো আমি একটু ডিলেট করি এটা। সেখানে আমার একটু সমস্যা করতেছে যে হয়তো এটা, এই যে আসছে।
অনেক সময় দেখা যায় যে অনেকগুলো শব্দ আপনি টেবিলে নিয়ে যেতেছেন, আমরা করি কি একটা একটা শব্দ কপি করি বা একটা একটা শব্দ টেনে নিয়ে আমরা টেবিলে বসাই। এটা এটার জন্য আপনি শর্টকাট একটা ইউজ করতে পারেন। আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে টেবিলে যাবেন, তারপর কনভার্ট টেক্সট টু টেবিল একটা অপশন আছে, আর ক্লিক করার পরে এখানে দেখুন, এটা আসলে খুব অ্যাডভান্স একটা টিপস, অনেকের হয়তো। এখানে আসার পরে এই যে কলাম, এই নাম্বার অফ কলাম, আপনি কয়টা কলাম, এখানে শব্দ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আমি চাইতেছি চারটা কলাম হবে এবং রো হবে একটা। এখানে সেপারেট টেক্সট, আপনি ওই এমএস ওয়ার্ড কে একটা নির্দেশনা দিতে হবে যে এই শব্দটা কোন যুক্তির প্রেক্ষাপটে এটা আলাদা করবে। আমি এখানে কমা দিলাম, দেখুন প্রত্যেকটা শব্দের মধ্যখানে ফাঁকা হয়েছে কমা, সে নির্ধারণ করবে যতটা শব্দের পরে কমা আছে এই শব্দগুলো সে টেবিলে নিয়ে যাইব। আমি ওকে দিলাম, ওকে যাওয়ার পর দেখুন অটোমেটিক সবগুলো শব্দ একটা টেবিলে চলে আসছে। অন্যথায় আমরা করতাম কি, আমরা হয়তো এইভাবে একটা একটা শব্দকে ধরে এখানে নিয়ে যেতাম টেনে টেনে, যেটা অনেক সময়ের ব্যাপার। এই যে এখানে ধরে ধরে নিয়ে যেতাম, এটা অনেক সময়ের ব্যাপার। আপনি এক ক্লিকেই টেক্সট টু কনভার্ট করতে পারবেন। টেবিলের ব্যাপার লেখালেখিতে খুব একটা কাজে লাগে না, এরপরও মাঝে মধ্যে লাগতে পারে বিভিন্ন সারণী তৈরি করতে, টেবিলের কাজটা লাগে। এরপর এখানে পিকচার আছে, আপনি পিকচারটা দেখাই একটু, অনেক সময় কাজে লাগে। ধরুন আপনি এখান থেকে পিকচারে ক্লিক করার পরে স্টক পিকচার দিস ডিভাইস অনলাইন, এটা হয়তো লেটেস্ট ভার্সনে আনছে মাইক্রোসফট, আগের কোনো ভার্সনে হয়তো নাই এটা। দিস ডিভাইস, আমি ডিভাইস থেকে যাইতেছি, এটা নিয়ে আসবো। এখানে ডাউনলোড দিলাম, আমি চাইতেছি দেখি, ধরুন এইটা একটা লেখা, আমি লেখাটাকে নিয়ে আসলাম। এখন দেখুন এটাকে খুব ইজিলি ছোট বড় করা যাচ্ছে না। আমি যদি এই দিক থেকে কি করি, এটা ছোট করতে যাই, দেখুন এদিক থেকে সরতেছে না, সরতেছে অন্য দিক থেকে। আমি যদি লেখাটারে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাইতে, কিন্তু এটা সরতেছে না, দেখুন। এই জন্য আপনি এই জন্য একটা এই যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে মাউসটা মানে ছবির উপরে রাখবেন, রাখার পরে রাইট বাটনে ক্লিক করবেন মাউসটা, তারপরে রেপ টেক্সট নামে একটা অপশন আছে, এখানে বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সটে আপনি ক্লিক করার পরেই এই ইমেজটাকে যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু যে কোনো জায়গায় নেওয়া নেওয়া যাইতেছে, এই যে দেখুন যে কোনো জায়গায় শব্দ, এমনকি শব্দের উপরে পর্যন্ত, লেখার উপরে পর্যন্ত মানে নিয়ে যাওয়া যাইতেছে। এখান থেকে ছোট বড় করতে পারবেন, যেটা আগে করা যেতেছে না। আগে শুধু এই দিক থেকে দিলে একদিক থেকে ছোট হইতো, কিন্তু এখানে দেখুন আপনি ইচ্ছা মতো ছোট বড় যে কোনো জায়গায় ছবিটা নিয়ে যেতে পারবেন। শেপ আছে, এরপরে শেপটাও কাজে লাগে মাঝে মধ্যে। আপনি এখান থেকে যে কোনো একটা শেপ বা আকৃতি নিতে পারেন। আমি এটা নিলাম, এটা অনেক সময় শিরোনামের ক্ষেত্রে লাগে। এখানে আমি এটার একটু ডিজাইন দেখাই। হুম, এখান থেকে যে কোনো থিম নিতে পারেন। কালারটা আমি একটু হোয়াইট হোয়াইট করে দেই। হুম, এখানে যে কোনো একটা শিরোনাম ধরুন বসাইবেন, যে শেপের পরে এখানে স্মার্ট আর্ট আছে, চার্ট আছে, স্ক্রিনশট, অনেক কিছু আছে। আসলে সবটা এক ক্লাসে দেখানো সম্ভব না, এটা লেখালেখির ক্ষেত্রে খুব একটা ইউজ হয় না। এরপর এগুলো হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়, আমি আর সেদিকে যাচ্ছি না। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হেডার। আমরা বইয়ের বইয়ের ক্ষেত্রে এটা দেখা যায় যে বইয়ের পৃষ্ঠা নাম্বার, বা ধরুন আপনি একটা বই পড়তেছেন,
এই বইয়ের নিচে এই বইয়ের নামটা প্রত্যেকটা পেজে লেখা। এটা কিন্তু প্রতিবার লেখা হয় না, এটা একবারই লেখা হয়। হেডার, আর হেডার হচ্ছে উপরে, অনেক সময় দেখা যায় উপরে কোনো কিছু লেখা থাকে। হেডারে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, ডিফল্ট হিসেবে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এখানে আপনি যে কোনো টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন, অথবা এই কাস্টমলিও আপনি বানাইতে পারবেন। ব্ল্যাঙ্ক একটা নিলাম, এখান থেকে এই যে টাইপস হেয়ার নামে একটা অপশন, টাইপস হেয়ারে লিখবো। ধরুন আমি লিখলাম বিহান, বিহান শব্দটা লিখলাম, ওইটা ওই আগের মতোই। এখানে এই ফন্ট চেঞ্জ করা যাবে, ছোট বড় করা যাবে, বোল্ড করা যাবে, ইটালি করা যাবে। এরপর আমি যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলেই এটা ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু বিহান শব্দটা প্রথম পেজে লিখছি, কিন্তু লেখার দ্বিতীয় পেজে এটা অটোমেটিক চলে আসছে। আমি চাইছি এটা মধ্যখানে আসুক। ক্লিক করার পরে এই যে সেন্টারে দিবেন, এটা মধ্যখানে চলে আসবে। এই যে অটোমেটিক সব চলে আসছে। নিচে অনেক সময় থাকে বইয়ের নাম, পেজ পেজ নাম্বার থাকে, এটা হচ্ছে ফুটারের কাজ। ফুটারের কাজ এখানে লিখলাম বিহান একটা সমস্যা যাবে। হ্যাঁ, ক্লোজ করে হেডার, নতুন করে একটা হেডার নেই। এটাই নিলাম, বিহান। বিহান লেখার পরে যে অটোমেটিক চলে আসছে, এটা 1, এটা 2, এটা 3, এটাকে বাংলা করা যায়। আপনি ফন্টটা সিলেক্ট করে বাংলা করতে পারবেন। এরপরে টেক্সট বক্স, টেক্সট বক্সটা মূলত এটার মতোই, এই যে এখানে একটা টেক্সট বক্স করছে না, এটার মতোই টেক্সট বক্স। এখানে ক্লিক করার পরে আপনি এই ড্র করবেন একটা বক্স, এরপরে বক্সের মধ্যে যে কোনো লেখা লিখতে পারবেন। এটা ওইটার মতোই, এই যে আগে যেটা দেখাইছি এটার মধ্যে, এখান থেকে আপনি ডিজাইন সিলেক্ট করতে পারবেন। অনেকগুলো ডিজাইন আছে এখানে, ধরুন আমি একটা ডিজাইন দিলাম, অনেকগুলো আছে। ইনসার্টে আর যে যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে ইকুয়েশন, এটা গণিতের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপর হচ্ছে সিম্বল, বিভিন্ন ধরনের আইকনিক সিম্বল আছে এখানে, কপিরাইট, রেজিস্ট্রেশন, এগুলো। ইকুয়েশন যেহেতু গণিতের বিষয়, আমি এদিকে যাচ্ছি না। তারপরে ডিজাইনটা, হ্যাঁ ওয়াটারমার্কটা একটু দেখানো যায়। ডিজাইনে আসার পরে এগুলো আসলে খুব একটা কার্যকরী না, এই যে এখানে যে বিভিন্ন স্টাইল গুলো আছে, এগুলো খুব একটা কাজে লাগে না। এখানে ওয়াটারমার্কটা একটু কাজে লাগে, অনেক সময় দেখা যায় এই লেখার ভিতরে আপনি ওয়াটারমার্ক দিতে চাইতেছেন, যাতে এটা কেউ কপি না করে। ওয়াটারমার্কটা আপনি কোন ডিজাইনে দিবেন, এখানে টেমপ্লেট হিসেবে কয়েকটা ডিজাইন দেওয়া আছে, আপনি কাস্টমলি করতে পারবেন, যে কাস্টম ওয়াটারমার্ক। আমি একটু কাস্টম করে দেখাই। আপনি এখান থেকে পিকচার সিলেক্ট করতে পারবেন ফ্রম ডিভাইস, ধরুন এইটাই। আমি অ্যাপ্লাই দিলাম, দিয়া ওকে দিলাম, ক্লোজ। দেখুন এই যে আমাদের আজকের যে পোস্টারটা ছিল, দেখুন এটা এই ওয়াটারমার্ক হিসেবে প্রত্যেকটা পেজে চলে আসছে। এই ওয়াটারমার্কটা আপনি এই পার্সেন্ট কমাইতে পারেন, বাড়াইতে পারেন। ধরুন এটা এখন একটু বেশি দেখা যাচ্ছে, এটা আর একটু দেখাই, ধরুন 500 দিলাম, অ্যাপ্লাই।
এটা কতটুকু জুম হবে আর কি, অটোমেটিক দিয়ে রাখি। এরপরে পেজ বর্ডার, পেজ কালার, পেজের কালার নির্ধারণ করতে পারবেন এখান থেকে। একটু দেখাই পেজ কালারটা। দেখাচ্ছে রিমুভ ওয়াটারমার্ক। এই যে পেজের কালার, এখান থেকে কালার নির্ধারণ করতে পারবেন যে কোনটা। আমি এই কালারটা দিলাম, একটু সুন্দর লাগতেছে। কালার দিয়ে যদি রঙিন প্রিন্ট করেন বা রঙিন কি থাকে, এই কালারটা করা যায়। ডিজাইন আর খুব একটা বিষয় নেই দেখানোর মতো। এবার হচ্ছে লেআউট। লেআউটের কাজটা এই যে প্রথম যে পেজ সেটআপ দেখাইছিলাম না, এই পেজ সেটআপের মধ্যেই আছে। এখানে মার্জিন আছে, ওরিয়েন্টেশন আছে, সাইজ আছে, কলাম আছে। কলামটা একটু দেখাই। ধরুন এই লেখাটাকে আমি 2 কলামে করব। এখানে সিলেক্ট করার পরে কলাম অপশনে যাব, তারপরে যে ট্রু দিলাম, 3 আছে, ট্রুতে দিই। দেখুন 2টা কলাম হয়ে গেছে। এটা পত্রিকার যে স্টাইল থাকে এরকম। আমি এই লেখাটাও করি, এই লেখাটা 3টা করি, 3 কলাম দিলাম। দেখুন এই লেখাটা 3টা কলামে চলে আসছে। আমি এটাকে ট্রু করতে চাই, আবার ট্রুতে দিলাম, 2টা কলামে চলে আসছে। এখানে কলামের এই যে মধ্যখানে যে ফাঁকা জায়গাটা, আপনি এটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন এখান থেকে ক্লিক করে। এই যে এখানে ক্লিক করে কমানো বাড়ানো যায়। আর এই যে এখানে স্পেসিং নামের একটা অপশন আছে। এখানে আফটার বিফোর সবসময় জিরোতে রাখবেন। অনেক সময় একটা স্পেসের পরে আমি যদি একটা ইন্টার দেই, দেখা যাচ্ছে অনেক দূরত্ব চলে আসে। এই জন্য সিলেক্ট করার পরে আপনি এখানে একটা জিরো করে দিবেন, তাহলে লেখাগুলো একটু সুন্দর দেখাবে। এখানে আর তেমন বিষয় নেই। রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, মানে লেখালেখির ক্ষেত্রে ভিউ এর মধ্যে একটু যাই। এখানে এই যে রুলারটা একটু আগে দেখাইছিলাম, রুলারটা অনেক সময় থাকে না, আপনি এখান থেকে রুলারটা করতে পারবেন। তারপরে রিড মোড, এটা খুব একটা প্রয়োজন হয় না। স্পেলিং এন্ড গ্রামার চেক, আপনি যদি ইংরেজি লেখেন তাইলে এটা করা যায়। অটোমেটিক ওয়ার্ডে আপনার একটা গ্রামারলির মতন কারেকশন করে দিবে। মেইলিং এখান থেকে অনেক, এটা হচ্ছে এই কর্পোরেট কাজে লাগে, ব্যক্তিগত কাজে খুব একটা লাগে না। কর্পোরেট কাজ হচ্ছে একটা মেইলকে একাধিক জনকে পাঠানো, হ্যাঁ, এই রিসিপ্ট অনেকজন থাকা, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, আমি এদিকে যাচ্ছি না। মোটামুটি এই ছিল ওয়ার্ডের বেসিক যে ফাংশন। মোটামুটি লেখালেখির জন্য আপনি যদি এতটুকুই বুঝতে পারেন, আমি এখন যা যা দেখাইলাম এটাই যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে লেখালেখির জন্য আপনার এর চেয়ে আর খুব বেশি প্রয়োজন হবে না। এক দুইটা বিষয় প্রয়োজন হইতে পারে, যেটা আপনি এই প্রয়োজনের সময় ইউটিউবে দেখে নেবেন। যেহেতু একটা মাত্র ক্লাস, এর চেয়ে বেশি দেখানোটা ঠিক হবে না। আর এটাও এই কোনো এমএস ওয়ার্ডের কোনো ক্লাস কোর্সও না, এটা লেখালেখির ক্ষেত্রে যতটুকু প্রয়োজন এইটাই। তো আমি যদি একটু সামারি করি, আচ্ছা সামারিটা একটু পরে করি, তার আগে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। রিয়াজউদ্দিন ভাই, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। হ্যাঁ ভাই, যে একটা বিষয় সেটা হলো যে আমরা অনেক সময় ওই ফুটনেস লেখার প্রয়োজন হয়, যে রেফারেন্সের মধ্যে অনেক সময় ফুটনেস দিয়ে লেখা হয়। তো এগুলো কি রিমুভ করার সিস্টেম কি? ফুটনোট রিমুভ, আচ্ছা আমি একটু ফুটনোট ঠিক করি। আপনি ফুটনোটটা আপনি যদি ওইখান থেকে রিমুভ করেন, ধরুন আপনি যেখানে আমি ওই এখানে ধরেন, এখানে যে ফুটনোটটা আছে এখান থেকে আপনি রিমুভ করলে হবে। আমি একটা ফাইল ওপেন করে দেখাইবো কিনা।
আমি অন্য একটা ফাইল, আচ্ছা এটা দেখানো ঠিক হবে কিনা, তারপর দেখাইতেছি। ধরুন এখানের একটা ফাইল আমি ফুটনোটটা রিমুভ করব, কিছু ফুটনোট দেওয়া আছে, এই যে এই ফুটনোটটা আমি 6 নাম্বার ফুটনোটটা রিমুভ করব। আপনি যদি এখানে 6টা সিলেক্ট করার পরে ডিলিট করে দেন, তাহলে দেখুন এই যে নিচের যে 6 নাম্বার এখানে নাই, হ্যাঁ এটা রিমুভ হয়ে গেছে। ধরুন এখানে এই যে 11 নাম্বারটা আছে না, আমি এখানে 11 নাম্বারটা সিলেক্ট করার পরে ডিলিটে ক্লিক করলেই শেষ, এটা থাকছে না। এই যে তখন 11 নাম্বার অন্য একটা পরের যে ফুটনোট ছিল এটা চলে আসছে। অর্থাৎ আপনি এখান থেকে, হ্যাঁ এখান থেকে ডিলিট করলেই এটা চলে যাবে। মানে আরেকটা বিষয় হলো সে আমাদের অনেক সময় দেখি ফুটনেসটা মানে এই একটা পৃষ্ঠা একটা ফুটনেস করা হয়েছে, কিন্তু এটা হলো 2-3 পৃষ্ঠা পর্যন্ত যাচ্ছে। তো অনেক সময় যে পরের পৃষ্ঠায় যে এই মূল লেখার জায়গায় কিছু ফাঁকা দেওয়া বা শূন্যস্থান টাইপের কোনো কিছু দেওয়া, যে যাতে করে নিচের লেখাগুলো যে ফুটনেস এটা যেন মানুষ বোঝে, এটার পদ্ধতি কি? বুঝি নাই আমি আপনার প্রশ্নটা। মানে অনেক সময় দেখা যায় যে আচ্ছা না, আমরা আমি একটা বিষয় বলি, এগুলা অনেক অ্যাডভান্স কি ক্লাস, আমি যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ এর ভিতরে যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, কারণ ফুটনোট বা এইসব মানে ওয়ার্ডের তো অনেক কাজ, বুঝছেন, অনেক কাজ, এগুলো সব দেখাই। এখন ফুটনোট কিভাবে রিমুভ করতে হয় কিভাবে করতে হয় এটা একটু দেখাইছি, কিন্তু আরো যে অপশন গুলো আছে এগুলো, এখানে অনেক অপশন আছে, আমি একটু যদি দেখাই এখানে অনেক অপশন আছে, আপনি রেফারেন্স হিসেবে অনেক ইউজ করতে পারবেন। হ্যাঁ আপনার কথাটাও ক্লিয়ার আসছে না, আর একটু স্পষ্ট করলে ভালো হয়। লেখালেখির ক্ষেত্রে ফুটনেসটা হ্যাঁ অনেক বেশি দরকার পড়ে, তো এই হ্যাঁ জন্য হ্যাঁ আর কি হ্যাঁ জিজ্ঞেস এখন প্রশ্ন করুন, আপনি কি বুঝাইতে চাইতেছেন? মানে আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় আমাদের হয়তো একটা পৃষ্ঠার শেষে একটা ফুটনেস আমরা তৈরি করছি, যেখানে হ্যাঁ হ্যাঁ হয়তো হ্যাঁ মানে একটা জীবনী বা সম্পর্কে একটু মতামত লেখার জন্য, তো দেখা যায় হ্যাঁ প্রথম পৃষ্ঠায় গেছে, তৃতীয় পৃষ্ঠা চলে গেছে, অনেক লম্বা অনেক সময় হয়। এখন দ্বিতীয় পৃষ্ঠায় দেখা যায় পুরোটাই ফুটনেসের লেখা। এখন এই যে হ্যাঁ লেখার উপরে যে মূল লেখার জায়গায় অনেক সময় দেখা যায় যে ডট ডট বা শূন্যস্থান বা এই যে কিছু একটা দিয়ে রাখে। আমরা বিশেষভাবে ফতুয়া স্বামী টামি বা অন্যান্য গুলোর ক্ষেত্রে আমরা দেখি বিশেষভাবে। তো এই যে ফাঁকা জায়গাগুলোতে বোঝা যায় যে এখানে না, এখানে মূল লেখা নাই, বাকি যা চলতেছে এগুলো নোটের লেখায় চলতেছে বা ফুটনোট চলতেছে, যে এই বিষয়টা হ্যাঁ, যা আচ্ছা দেওয়ার জন্য আচ্ছা পরের আচ্ছা পৃষ্ঠায় আমি ফাঁকা বা ডট ডটটা আচ্ছা আচ্ছা বুঝতেছি। আপনি এই ক্লাসের পরে হয়তো আগামীকালকে হইতে পারে, আপনি আমার একটা কি দিবেন, স্ক্রিনশট দিবেন আপনার যে সমস্যাটা, হ্যাঁ তাইলে তখন আমি একটু বুঝতে পারবো, আমি পার্সোনালি আপনাকে এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে? আছে, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ শুকরিয়া। কারণ এখন আপনার হয়তো সব বিষয়টা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না, এই জন্য এই আলোচনাটা দীর্ঘ হবে। আর প্রশ্ন যদি কারো থাকে তাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। জি মোটামুটি ভাই, ক্লাস, আমার হ্যাঁ একটা প্রশ্ন আছে। হ্যাঁ, জি জি ওই যে কলাম যেটা দেখাইছেন আপনি, হ্যাঁ 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 এক বলছেন কলামের এখানে কম বেশি করা যাবে, ওটার কোনো হ্যাঁ স্ট্যান্ডার্ড মাপ আছে কিনা? হ্যাঁ ও, আসলে এখানে আমরা কোনো কি বলি নাই যে কোনটা আসলে স্ট্যান্ডার্ড মান কি, এটা ওই যে বললাম না, এই সামনে যে না, প্রুফ আগেরটা তো রিডিং, বলছেন, ঠিক হ্যাঁ আছে, আগের হ্যাঁ ওটা আপনি হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি কিন্তু বলি, এটার আছে কিনা সেটা আমি হ্যাঁ জানতে চাচ্ছি। হ্যাঁ না আমি বলি, এই যে সামনে আলোচনা আসবে হাউ মানে প্রুফ রিডিং পর্বে আমাদের হাউস স্টাইল নিয়ে একটা পর্বই হয়তো আছে। হাউস স্টাইলটা কি, মানে এক একটা প্রকাশনী এক একটা স্টাইলে ফরম্যাটিং করে, এক একটা স্টাইলে মানে লেখাগুলো কি করে, তখন হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে এটা। না পত্রিকাগুলো যে আছে, হ্যাঁ 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 পত্রিকা পত্রিকাগুলো তো কলাম পত্রিকাগুলো আসলে সিস্টেমে আছে। কতটুকু দেয় এটা আমি হ্যাঁ হ্যাঁ পত্রিকাগুলো কতটুকু দেয় আসলে আমি এটা শিওরলি জানি না। হ্যাঁ এটা আচ্ছা আমি আচ্ছা, বলতে পারতেছি ঠিক না। আছে। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা মনে হয় আর কারো প্রশ্ন নেই, আমি আর একটু সামারি করি যতটুকু প্রথম থেকে এই পর্যন্ত ক্লাস হয়েছে। এই ওয়ার্ড নিয়ে বলছি প্রথমে। এই ওয়ার্ড ডাউনলোড করাটা অনেকে হয়তো এই একটু ঝামেলায় পড়েন, আপনারা ইউটিউব দেখে নেবেন এটা। ওয়ার্ডের ভার্সন বিভিন্ন হইতেছে, লেটেস্ট যে ভার্সন 2021-24টা রিসেন্টলি হয়তো চলে আসবে শুনতেছি। এই মাইক্রোসফট এই ট্রায়াল হিসাবে কিছু কিছু দেশে এটা কি করতেছে, চালাইতেছে। এখানে হোমের মধ্যে ফন্ট আছে, ফন্ট সাইজ আছে বোল্ড, ইটালিক, কালার। এরপর প্যারাগ্রাফ অপশনের মধ্যে আপনি লেখাটারে
কোন অ্যালাইন মানে এই মার্জিনের পাশে এই লেখাগুলোকে কিভাবে করবেন, অ্যালাইন ডান দিকে রাখবেন নাকি বাম দিকে রাখবেন নাকি সেন্টারে করবেন নাকি উভয় দিক সমান রাখবেন, এটা এখান থেকে করা যাবে। এরপরে বুলেট হচ্ছে প্যারাগ্রাফ অপশন থেকে আপনি করতে পারবেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস। ফাইন্ডটা কোনো শব্দ খোঁজার জন্য, অনেক বড় লেখা হইতে পারে, 100 পেজ 200 পেজ একটা বই হইতে পারে, আপনি যে কোনো শব্দ যখন খুঁজতেছেন তখন এই ফাইন্ডে কাজে লাগে। এরপর হচ্ছে রিপ্লেস, একই শব্দ একাধিকবার ভুল হইতে পারে, তো এক ক্লিকে সব শব্দকে সঠিক করার পদ্ধতি হচ্ছে রিপ্লেস। এরপরে ইনসার্ট, ইনসার্টের মধ্যে টেবিল আছে, পিকচার আছে, শেপ আছে, মোটামুটি খুব কাজে লাগে লেখালেখির ক্ষেত্রে, হেডার এবং ফুটার। আর ইকুয়েশন এবং সিম্বল, এটা গণিতের ক্ষেত্রে কাজে লাগে, লেখালেখিতে খুব একটা প্রয়োজন হয় না। এরপর যদি কোনো গণিতের বই, কোনো এই বিজ্ঞান বিষয়ক কোনো বই থাকে তাইলে হয়তো এটা কাজে লাগে। আর এখানে দু একটা কি আছে, অনেক সময় দেখা যায় এই ধরুন এই দুইটা পেজের মধ্যখানে আমি একটা ফাঁকা পেজ রাখতে চাইতেছি, তখন আপনি যে ব্ল্যাঙ্ক এক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখুন একটা ফাঁকা পেজ চলে আসছে। হুম, এবং এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার পদ্ধতি হচ্ছে এখানে ব্রেকও দিতে পারেন, ব্রেক দিলে একটা ফাঁকা চলে আসছে, অথবা ইন্টার দিয়েও করা যায়, কন্ট্রোল সাথে ইন্টার ক্লিক করলে। এরপরে ডিজাইন, ডিজাইনের মধ্যে ওয়াটারমার্ক, বর্ডার আছে, বর্ডারটা হচ্ছে এই যে চারপাশে যে বর্ডার সিস্টেম, লেআউট পেজ সেটআপে কাজে লাগে। এরপরে রেফারেন্স, এখানে কিছু ফুটনোট আছে, মেইলিং, এটা নরমালি কর্পোরেটে কাজে লাগে। রিভিউ, ভিউ, ভিউ এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে রুলার, রুলার, এই রুলারটা। আবার এটার কাজ হচ্ছে এই কিসের মতো আর কি, বা যে গণিতের মধ্যে যে গ্রাফ পেপার ইউজ করে এটার মতো। আর নেভিগেশন প্যানেল, আপনি যদি একটা পাশে নেভিগেশন প্যানেল রাখতে চান সব সময়ের জন্য, আপনি এটা ওপেন করে রাখতে পারেন। এখানে আপনি হাইলাইটস গুলো, যেমন আমি অনেক সময় হয় কি যে অনেক পেজ, 100 পেজ 200 পেজ নিয়ে একটা বই কাজ করতেছেন, তখন এই নেভিগেশনটা একটু কাজে লাগে। লেখার মধ্যে কোন কোন জায়গায় হাইলাইটার আছে, মানে হেডিং আছে, হেডলাইন, এটা এক ক্লিকে দেখা যায় এখানে। এবার হচ্ছে পেজ কয়টা আছে, কোন পেজে কি, দেখুন এখানে কিন্তু 5 নাম্বার পেজে যাওয়া লাগতেছে না, না গিয়ে এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে, কিন্তু 5 নাম্বার পেজে কি আছে এটা আমাকে এই যে যাওয়া লাগবে, কিয়াতেই দেখা লাগবে, কিন্তু এটা নেভিগেশন থাকলে সরাসরি না গিয়ে দেখা যায়, এখানে অনুমান করা যায়। এই যে ক্লিক করলে অটোমেটিক এই পেজে চলে যাবে। এবার রেজাল্ট, আপনি যদি কোনো কিছু সার্চ করেন, তখন সার্চ করলাম আমি, তখন সার্চ রেজাল্ট দেখাবে। আর ওয়ার্ডের ক্ষেত্রে 2021 ভার্সন যেটা, এটা থেকে অটো সেভ করতে পারবেন। আমি ধরেন অটো সেভ যদি এই অটো সেভটা হইতেছে না, ইন্টারনেট তো হচ্ছে এখানে মাঝে মধ্যে এটা সমস্যা করে, এই যে কি থাকার কারণে অ্যাকাউন্ট যদি সমস্যা হয় অনেক সময়, সেটা অনেক সময় হয় অনেক সময় হয় না, হয়তো প্রথম শুরু থেকে দিলে অটো সেভ থাকে, যদি কোনো সময় হঠাৎ ল্যাপটপ অফ হয়ে যায় বা কম্পিউটার অফ হয়ে যায় তখন অটো সেভ থাকবে। আর সেভ এই ছিল, আর খুব একটা দেখানোর মতো নেই। এই পর্যন্ত, যদি কারো প্রশ্ন থাকে আবার প্রশ্ন করতে পারেন, নাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেব। রেকর্ডটা অফ করে দেই, যেহেতু ক্লাস আর নেই এখন, প্রশ্ন থাকলে হয়তো প্রশ্ন করতে পারেন।